আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আমিরুল মোমিনিন মানিক। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ১লা এপ্রিল ২০২৫। এই মুহূর্তে রাত ৯টা বাজে। আমাদের আজকের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন উজাড় করে দিলেন শি জিনপিং? এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই। প্রিয় দর্শক, থাকুন এই আলোচনা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে আমরা কি পেয়েছি? এ নিয়ে নানা ধরনের পর্যালোচনা হয়েছে। তবে আমি আজকে একটু ব্যতিক্রমী পর্যালোচনা করতে চাই। চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক উষ্ণ থেকে উষ্ণতর হয়েছে। এটা প্রত্যেক বিশ্লেষকই এক বাক্যে স্বীকার করবেন। আমরা ১ম এ জেনে নেই যে চীন সফরের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তথা বাংলাদেশ আসলে কি পেল বা কোন উপলব্ধিতে পৌঁছালো? ১ম বিষয়, ভারতের সেভেন সিস্টার্স এর সমুদ্রে যাওয়ার একমাত্র পথ বাংলাদেশ। সুতরাং চীনের সহযোগিতায় বাংলাদেশকে কাজে লাগিয়ে সেভেন সিস্টার্সকে সঙ্গে নিয়ে নতুন এক দক্ষিণ এশিয়া গড়তে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ছিল অন্যতম একটা অঙ্গীকার বা প্রতিশ্রুতি এই সফরে। আবার আমরা দ্বিতীয় বিষয় যদি দেখি তাহলে দেখব যে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের কাছে বলেছেন যে নদী ব্যবস্থাপনায় ৫০ বছরের মাস্টার প্ল্যান যেন উপস্থাপন করা হয়। এই মাস্টার প্ল্যান কেন চান মোহাম্মদ ইউনূস? এখানে একটা কূটনৈতিক চাল দিয়েছেন মোহাম্মদ ইউনূস। তিনি বলেন নাই যে তিস্তা প্রকল্প করতে হবে বা পদ্মা নদীর নাব্যতা রক্ষা করতে হবে বা অন্যান্য মরে যাওয়া নদীগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে। তিনি বলেছেন যে, "আমি চীনের কাছ থেকে চীনের নদী ব্যবস্থাপনার ৫০ বছরের মাস্টার প্ল্যান চাই।" এর মধ্য দিয়ে মূলত তিনি ইঙ্গিত দিয়েছেন যে নদী শাসনের নামে পানি আগ্রাসনের যে ট্রেন্ড চালু হয়েছে এই উপমহাদেশে সেটাকে ভেঙে দিতে হবে। এই উপমহাদেশের চীন, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশ প্রত্যেকটি রাষ্ট্রের সঙ্গে একটি অপরটি একেবারে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত। সেটা ভূ-রাজনৈতিক পরিস্থিতি হোক, স্বার্থের কারণে হোক, অর্থনীতি, অন্যান্য সকল বিষয়ে এই প্রতিবেশী যদি একটা নীতির মধ্যে না চলতে পারে তাহলেই বিপদ। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশ আসলে তিস্তার কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা জানেন যে তিস্তা ব্যারেজ দিয়েছে ভারত। যে কারণে আ যখনই পানির ঢল আসে তখন তারা এই তিস্তা বাঁধ খুলে দেয়। আবার যখন পানি দেওয়ার কথা তখন পানি না দিয়ে তারা তাদের কাজে পানি সংরক্ষণ করে। দেখুন, এই যে কুপ্রভাব এটা যে ভারতে একদম সুপ্রভাব বয়ে এনেছে তা কিন্তু নয় এই তিস্তা ব্যারেজের কারণে। আপনারা জানেন আ তিস্তা ব্যারেজ যেটা আমরা বলছি, সেই তিস্তা ব্যারেজের কারণে ভারত একতরফাভাবে সুবিধা পাচ্ছে না। ভারতের উজানে থাকা অঞ্চলগুলো এটার কিছু সুবিধা পাচ্ছে। কিন্তু যারা ঢালুতে আছে যেমন এই পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারত ফারাক্কা বাঁধ দিয়ে পৃথিবীর ইতিহাসে পানি আগ্রাসনের একটা নিকৃষ্ট নমুনা আমাদের সামনে হাজির করেছে। এটার বিরুদ্ধেই আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুদ্ধিবৃত্তিকভাবে একটা চাল দিয়েছেন। তিনি চীনের কাছে নদী ব্যবস্থাপনার ৫০ বছরের কলাকৌশল চেয়েছেন। এই কারিগরি দিক যদি বাংলাদেশ জানতে পারে, তাহলে বাংলাদেশও চীনের মতো নদী ব্যবস্থাপনায় অভূতপূর্ব একটা রূপরেখা তৈরি করতে পারবে। শুধু এতে বাংলাদেশ লাভবান হবে না, লাভবান হবে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং সেভেন সিস্টার। প্রিয় দর্শক, দেখুন তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উত্থাপন করেছেন। এরপর চীনের পক্ষ থেকে বাংলাদেশকে ২.১ বিলিয়ন মার্কিন ডলারের অর্থ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। সর্বকালের সবচেয়ে বেশি অর্থ সহায়তা। এখন ভারতের পক্ষ থেকে যদি এটা বলা হচ্ছে যে আ ভিক্ষে করতে গিয়েছেন মোহাম্মদ ইউনূস, তিনি বিপুল অঙ্কের ভিক্ষের আভাস পেয়েছেন। এটা আসলে যে শত্রুতা বশত করা মন্তব্য এটা বোঝাই যায়। প্রত্যেক রাষ্ট্রই চায় যে তার দেশের মানুষ উপকৃত হোক। তো মোহাম্মদ ইউনূস চীন সফর করেছেন, তিনি তো সহায়তা চাইবেনই। আর পারস্পরিক সহায়তার মধ্য দিয়েই একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে। ২.১ বিলিয়ন মার্কিন ডলার দেবার প্রতিশ্রুতি দিয়েছে শি জিনপিং এর প্রশাসন। এখন এই পরিমাণ অর্থ যদি বাংলাদেশ পায় তাহলে অর্থনৈতিক অগ্রগতি বা উন্নয়নের ক্ষেত্রে একটা অভূতপূর্ব মাইলস্টোনকে স্পর্শ করবে। তৃতীয় বা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশে এখন এই মুহূর্তে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অভিবাসী হিসেবে আছে। এটা আমাদের জন্য একটা বড় ধরনের বোঝা। তো এই রোহিঙ্গাকে ফেরত নেবার জন্যে
একমাত্র কার্যকরভাবে দুতিয়ালি করতে পারে চীন। কারণ আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিয়ানমারের জান্তা সরকারের কোন ধরনের সম্পর্ক নেই। ভারতের সঙ্গেও নেই। ভারতের সঙ্গে মাঝামাঝি ধরনের একটা সম্পর্ক থাকলেও খুব শক্তিশালী সম্পর্ক নেই ভারত সরকার এবং মিয়ানমার সরকারের মধ্যে। তাহলে কে দুতিয়ালি করতে পারে? এই উপমহাদেশে কেবলমাত্র চীনেরই সেই সক্ষমতা রয়েছে। কারণ মিয়ানমারের ভেতরে অসংখ্য প্রকল্প রয়েছে চীনের। আর এ কারণেই চীন এখন পর্যন্ত জান্তা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে যদি রোহিঙ্গাদের তাদের নিজ ভূখণ্ডে ফেরত পাঠাতে হয়, তাহলে অবশ্যই চীনকে দুতিয়ালি করতে হবে। শি জিনপিংকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। তো সেইখানে মোহাম্মদ ইউনুস আ শক্ত এবং জোরালোভাবে অনুরোধ করেছেন চীনকে যে অবশ্যই রোহিঙ্গাদের ফেরত নেবার জন্য একটা পথ পরিক্রমা তৈরি করতে হবে। ইতোমধ্যে মোহাম্মদ ইউনুস বলেছেন যে এই ঈদুল ফিতরে না হলেও আগামী ২০২৬ এর ঈদুল ফিতরের মধ্যেই বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে। তারা নিজ ভূখণ্ডে ফিরে যেতে পারবে। এরপর দেখুন যে আরেকটি আ ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। চীনের ২০০ ব্যবসায়ীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে তারা বলেছেন যে বাংলাদেশে পণ্য উৎপাদন করে সেটা চীনে নিয়ে যাওয়া হবে। চীনে কারখানা তৈরির জন্য পর্যাপ্ত কৌশলগত বা কাঠামোগত অবস্থান নেই। যে কারণে চীনের অনেক ব্যবসায়ী চান যে তারা বাংলাদেশের অনুকূল পরিস্থিতিতে কারখানা তৈরি করতে এবং বাংলাদেশে উৎপাদন করে সেটা চীনের মানুষের জন্য ব্যবহার করতে, প্রিয় দর্শক। বিগত ১৫ বছরে উচ্চ সুদহারের ঋণকে সহজ শর্তে নিয়ে আসার জন্যে আহ্বান জানিয়েছেন মোহাম্মদ ইউনুস। দেখুন বিগত ১৫ বছরে বাংলাদেশ যে ঋণগুলো পেয়েছে, এই ঋণের সুদহার কিন্তু ঊর্ধ্বমুখী। তো মোহাম্মদ ইউনুস চাচ্ছেন যে এটা যেন কমিয়ে দেওয়া হয়, যার ফলে বাংলাদেশকে ঋণ পরিশোধে আ সহজ পন্থা বা সহজ একটি পথ তৈরি হবে। এরপর দেখুন চীনে রপ্তানি করা হবে সংরক্ষণ করতে না পারা খাদ্য ও কৃষি পণ্য। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আম, কাঁঠাল, পেয়ারা বাংলাদেশ চীনে রফতানি করতে চায় এবং চীনও নেবার জন্য আগ্রহ প্রকাশ করেছে। মোহাম্মদ ইউনুস যখন চীনের ব্যবসায়ীদের সঙ্গে বসেছেন, তখন চীনের ব্যবসায়ীরা আম, কাঁঠাল এবং পেয়ারা নেওয়ার জন্যে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বাংলাদেশের আম চীনে খুবই জনপ্রিয়, কাঁঠালও জনপ্রিয় আর পেয়ারা আ চীনের মানুষের কাছে অত্যন্ত প্রিয়। তো এখন দেখুন বাংলাদেশে বিপুল পরিমাণ আম উৎপাদিত হচ্ছে, কাঁঠাল উৎপাদিত হচ্ছে, পেয়ারাও উৎপাদিত হচ্ছে বিপুল পরিমাণে। এই প্রত্যেকটা পণ্য উৎপাদনের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে বাংলাদেশ ১ম, কোনটার ক্ষেত্রে ৩য়, আবার কোনটার ক্ষেত্রে চতুর্থ। মানে কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ ২য়। আম উৎপাদনে কখনো ১ম হয়, কখনো ২য় হয়। তো এই পণ্যগুলোর যদি চীনে রফতানি করা যায়, তাহলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আসবে। কারণ এগুলো বাংলাদেশের অভ্যন্তরে চাহিদা মিটিয়েও বিপুল পরিমাণে উদ্বৃত্ত থাকে। এই উদ্বৃত্ত ফলমূলগুলো চীনের মানুষ যদি সাদরে গ্রহণ করে, তাহলে একদিকে সম্পর্ক বৃদ্ধি হবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রাও আসবে। ২ দেশের কালজয়ী সাহিত্য শিল্পকর্মের অনুবাদ, প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য, বিনিময়, সংবাদ বিনিময়, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা বাড়ানোর জন্যে মোহাম্মদ ইউনুসের এই আহ্বানে সাড়া দিয়েছে শি জিনপিং এর প্রশাসন। তারা বলেছে যে ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে চীন প্রশাসন। ভবিষ্যতে আরো এটাকে কিভাবে জোরালো করা যায়, ২ দেশের মধ্যে ভ্রাতৃত্ব সহমর্মিতা বাড়াতে এই সাংস্কৃতিক বিনিময় কিভাবে তড়িৎ এবং জোরালো করা যায় সেই বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করবে বলে চীন সরকার থেকে আশ্বাস দেওয়া হয়েছে। চীন থেকে আরেকটি বিষয়ে বলা হচ্ছে যে বাংলাদেশে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এরপর মংলা বন্দরের আধুনিকীকরণে চীন সহযোগিতা করবে এবং এটা চীনের পক্ষ থেকে আগ বাড়িয়ে আগ্রহ দেখানো হয়েছে। রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণে চীনের বিশেষ দক্ষতা রয়েছে। চীন এই বিশ্বের মধ্যে রোবট সায়েন্সে বিশেষ করে রোবট ফিজিওথেরাপি এবং পুনর্বাসনের ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি সাধন করেছে। তো তাদের এই প্রযুক্তি যদি বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে আরেকটা নতুন দরজা উন্মোচিত হবে। প্রিয় দর্শক, এরপরে আমরা আসি যে কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান নিয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা আ দিয়েছে ২ রাষ্ট্রই। চীনা অর্থায়নে সুবিশাল হৃদরোগ হাসপাতাল নির্মাণ এবং বাংলাদেশের পক্ষ থেকে চাওয়া হয়েছে যে ৪ টি হসপিটালকে শুধুমাত্র বাংলাদেশের জনগণের জন্য চীনে ডেডিকেটেড করা নয়, বরং বাংলাদেশে চীনের অত্যাধুনিক হাসপাতালের চেইন হসপিটালের শাখা স্থাপন করা। যার ফলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা একসময় ভারতে গিয়ে চিকিৎসা সেবা নিতেন, তারা দেশের ভেতরে বসেই চীনের কারিগরি এবং স্বাস্থ্য প্রযুক্তির মাধ্যমে সুস্থ হয়ে উঠতে পারবেন। জটিল রোগের সমাধান হবে। প্রিয় দর্শক, মোট কথা বাংলাদেশের সঙ্গে চীনের
এই যে প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা সেগুলো যদি যথাযথভাবে বাস্তবায়িত হয় তাহলে ২ দেশ সম্পর্কের নতুন মাত্রায় উপস্থাপিত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার কোনো স্বার্থ ছাড়াই কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে এতটা ঢেলে দিলেন, এতটা উজাড় করে দিলেন? না, নিশ্চয়ই তা নয়। চীনেরও স্বার্থ রয়েছে। চীনের ১ম স্বার্থ হচ্ছে ভূ-রাজনৈতিক ক্ষেত্রে। আপনারা জানেন যে এই অঞ্চলে চীন তাদের আধিপত্যকে ধরে রাখতে চায়। এইজন্যে চীন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের শক্তপোক্ত অবস্থান তৈরি করে ভারতকে এই মেসেজ দিতে চায় যে সহমর্মিতা এবং সহযোগিতা ছাড়া বন্ধুত্ব হতে পারে না। প্রিয় দর্শক, এক্ষেত্রে বাংলাদেশকেও একটা ভারসাম্যপূর্ণ কূটনৈতিক নীতি প্রণয়ন করতে হবে, যার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সঙ্গে একটা বন্ধুত্বের ভারসাম্য তৈরি হয়। কোনো একদিকে বেশি ঝুঁকে যাওয়া মানে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বিপদ। তবে বাংলাদেশের সঙ্গে যারা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক করবে, তাদের সঙ্গে বাংলাদেশ অগ্রগামী হবে। এটাই কূটনৈতিক নীতি হওয়া উচিত। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।